আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গণভবনে ৩ বাহিনীর প্রধান, বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ বিশাল এক গাড়ির বহর নিয়ে তারা বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে সন্ধ্যা ৬টা ৭ সেনাবাহিনীর একটি মাইক্রোবাসে বঙ্গভবনে প্রবেশ করেন ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক সহ ২ শিক্ষক। এবারে জানাবো, আসুন বিধ্বস্ত দেশটাকে একযোগে গড়ে তুলি জামায়াতের আমির। বিধ্বস্ত দেশটাকে একযোগে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এ দেশটা আমাদের প্রবাসী ভাইরা তাদের মনের ক্ষোভ থেকে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছেন। রেমিটেন্স বন্ধ করার ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়নি। দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কী করে? তাই প্রবাসী এবং ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা বিধ্বস্ত দেশটাকে একযোগে সহযোগিতা করে গড়ে তুলি এবং সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করি। জানাবো, সমাবেশ ডাকল বিএনপি প্রধান অতিথি তারেক রহমান। নয়াপল্টনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল বুধবার দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে বাংলাদেশকে নিয়ে চীনের বার্তা। কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে পড়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। অবশেষে গতকাল সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে বার্তা দিয়েছে চীন। প্রিয় দর্শক, বাংলাদেশকে নিয়ে ভারত কী বার্তা দিল জানাবো বিস্তারিত, সঙ্গে থাকুন। এবারে থাকছে ডিজিএফআই অফিসে মানবাধিকার কর্মীরা গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি। বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সরব একটি সংগঠন মায়ের ডাক। মঙ্গলবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার অফিসের সামনে জড়ো হয়েছিল মানবাধিকার কর্মীরা। যখন ডিজিএফআই অফিসের সামনে জড়ো হয়েছিল তার আগেই বহু বছর নিখোঁজ থাকা জামায়াতে ইসলামীর সাবেক ২ শীর্ষ নেতার ছেলের খোঁজ মিলেছে। এবং সর্বশেষ জানাবো, ভারত থেকে দেশে ফিরছেন বিএনপি নেতা সালাউদ্দিন। দীর্ঘ ৯ বছর ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শিলং থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার জন্য তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। মঙ্গলবার তাকে এ পাস দেওয়া হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বঙ্গভবনে ৩ বাহিনীর প্রধান, বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বঙ্গভবনে প্রবেশ করেছে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ বিশাল এক গাড়ির বহর নিয়ে তারা বঙ্গভবনে প্রবেশ করেন। এর আগে সন্ধ্যা ৬টা ৭ সেনাবাহিনীর একটি মাইক্রোবাস বঙ্গভবনে প্রবেশ করেন ছাত্র আন্দোলনের ১৩ সমন্বয়ক সহ ২ শিক্ষক। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছিলেন, আর সন্ধ্যা ৬টায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ৩ বাহিনীর প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন রয়েছেন। আলোচনার শেষে আমরা বিস্তারিত জানাবো। এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হয়। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিতে আমরা ২৪ ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু জরুরি পরিস্থিতি বিবেচনায় এখনই রূপরেখা ঘোষণা করছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে ছাত্র নাগরিক অভ্যুত্থানের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন। আসুন বিধ্বস্ত দেশটাকে একযোগে গড়ে তুলি জামায়াতের আমির। বিধ্বস্ত দেশটাকে একযোগে গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এ দেশটা আমাদের প্রবাসী ভাইরা তাদের মনের ক্ষোভ থেকে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছেন। রেমিটেন্স বন্ধ করার ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়নি। দেশের অস্তিত্বই যদি না থাকে আমরা বাঁচব কী করে?
তাই প্রবাসী এবং ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান, আসুন আমরা বিধ্বস্ত দেশটাকে একযোগে সহযোগিতা করে গড়ে তুলি এবং সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব পালন করি। মঙ্গলবার দেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দের সঞ্চালনায় বেশ কিছু নেতা উপস্থিত ছিলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আপনারা জানেন জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমাদের যুব ছাত্র সমাজ তাদের একটি সুনির্দিষ্ট অধিকার, সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে। এই বিষয়টিকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ আন্দোলন গড়ে ওঠে। দেশবাসী সকলেই স্বীকার করেছেন তাদের দাবিসমূহ ছিল যৌক্তিক এবং ন্যায়সঙ্গত। এই আন্দোলনে শিক্ষার্থীসহ বহু মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন হাজারো ছাত্র জনতা, ছাত্রসহ অসংখ্য মানুষ নিখোঁজ হয়েছেন। হারিয়ে যাওয়া মানুষদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের নেই। এই আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির এই পরিবর্তন হচ্ছে মহান আল্লাহ তাআলার রহমতের ফসল। এজন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদেরকে মহান রব সুস্থতার নিয়ামত দান করুন। তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সকলেই জানি এ সরকার প্রায় 16 বছর দেশ শাসন করেছেন। তিনি 5 আগস্ট জনরোষে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং তিনি জাতিকে কোনো দিক নির্দেশনা না দিয়েই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হন। ছাত্র জনতার এই আন্দোলনে আপামার জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সকলেই সম্পৃক্ত হয়েছেন। দেশের সর্বস্তরের মানুষ জালিম সরকার দ্বারা কোনো না কোনোভাবে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। দেশবাসী পুঞ্জীভূত ক্ষোভ থেকেই স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছেন। ছাত্র জনতার এই আন্দোলন ছিল শান্তিপূর্ণ। সমাবেশ ডাকল বিএনপি প্রধান অতিথি তারেক রহমান। নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামীকাল বুধবার দুপুর 2টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সর্বস্তরের জনগণ সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশকে নিয়ে চীনের বার্তা। কোটা সংস্কার আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরে উত্তপ্ত হয়ে পড়েছিল বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। অবশেষে গতকাল সোমবার শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে বার্তা দিয়েছে চীন। মঙ্গলবার বাংলাদেশের এমন পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের কাছে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, একটি বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী হিসেবে চীন আশা করে বাংলাদেশের দ্রুত সময়ের মধ্যে সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে। এদিকে শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছে বলে জানা গেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, শেখ হাসিনা তার কাছে অল্প সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে আশ্রয় চান। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। বাংলাদেশ সরকার ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন আশাও ব্যক্ত করেন জয়শঙ্কর। জয়শঙ্কর আরও বলেন, বাংলাদেশে 20,000 ভারতীয় নাগরিক ছিল, তাদের মধ্যে অন্তত 8,000 জন ফিরে গেছে। এছাড়া তাদের নজর সংখ্যালঘুদের উপর থাকবে বলেও জানিয়েছেন তিনি। ডিজিএফআই অফিসে মানবাধিকার কর্মীরা গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি। বাংলাদেশের মানবাধিকার রক্ষায় সরব একটি সংগঠন মায়ের ডাক মঙ্গলবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই অফিসের সামনে জড়ো হয়েছিল। মানবাধিকার কর্মীরা যখন ডিজিএফআই অফিসের সামনে জড়ো হয়েছিল তার আগেই বহু বছর নিখোঁজ থাকা জামায়াত ইসলামের সাবেক 2 শীর্ষ নেতার 2 ছেলের খোঁজ মিলেছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন গত 15 বছরে যেসব মানুষকে গুম করার অভিযোগ উঠেছিল তাদের পরিবারের সদস্যদের নিয়ে মায়ের ডাক নামের সংগঠনটি গড়ে ওঠে। গত 1 দশক ধরে এই সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছে। মায়ের ডাক সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার তাদের সাথে যোগাযোগ করেছিল ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস ও জাতিসংঘের ঢাকা অফিসের মানবাধিকার বিষয়ক প্রধান হুমা খান। জাতিসংঘের 2 কর্মকর্তা প্রথমে ডিজিএফআই অফিসের ভেতরে যান, সেখানে কর্মকর্তাদের সাথে কথা বলে আবার বাইরে ফিরে আসেন। এরপর মায়ের ডাক সংগঠনের 4 জন প্রতিনিধিকে ডিজিএফআই অফিসের ভেতরে নেওয়া হয়। বিষয়টি নিয়ে কথা বলার জন্য সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সাথে বিবিসি বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু বিষয়টি নিয়ে ডিজিএফআই এর তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম বলেন, তারা আমাদের জানিয়েছে যে গত 15 বছরে গুম হওয়ার ঘটনা ঘটেছে, সেটা তারা অস্বীকার করছে না। তিনি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সঙ্গে কথা বলবেন এবং বুধবারের মধ্যে আমাদের আপডেট জানাবেন। ডিজিএফের কর্মকর্তাকে উদ্ধৃত করে সানজিদা ইসলাম বলেন, তারা অস্বীকার করছেন না যে গত 15 বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। তারা বলেছে ডিজিএফআই ছাড়াও আরও গোয়েন্দা সংস্থা আছে এবং সেখানে মানুষ আটক থাকতে পারে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় গত 15 বছরে বহু মানুষকে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযোগ ছাড়াই তুলে নিয়ে যায়। কারো কারো বিরুদ্ধে মামলা ছিল, তুলে নিয়ে যাওয়া বহু ব্যক্তির খোঁজ বছরের পর বছর গড়িয়ে গেলেও এখনও মেলেনি। মানবাধিকার কর্মীরা বলছে তাদের গুম করা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের দিক থেকে অনেক প্রশ্ন আর সমালোচনার মুখে পড়েছিল শেখ হাসিনার সরকার। তবু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নিজেরাই আত্মগোপনে আছে। ইতিমধ্যে দীর্ঘ 8 বছর পর অজ্ঞাত স্থানে আটক থাকা সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি মুক্ত হয়েছেন। আজমি জামায়াত ইসলামের সাবেক আমির মরহুম গোলাম আজমের মেজো ছেলে। জামায়াত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে তার ফিরে আসার বিষয়টি নিশ্চিত করা হলেও তিনি কোথা থেকে ফিরে এসেছেন সেটি উল্লেখ করা হয়নি। অন্যদিকে বহু বছর নিখোঁজ থাকার পর ফিরে এসেছেন জামায়াত ইসলামের সাবেক কেন্দ্রীয় নেতা মীর কাশেম আলীর ছেলে আহমেদ বিন কাশেম। মঙ্গলবার জামায়াত ইসলামের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। আব্দুল্লাহিল আমান আজমি আহমেদ বিন কাশেমকে ঢাকার দিয়াবাড়ি এলাকার বেড়িবাঁধ এলাকায় পাওয়া গেছে বলে জানা গেছে।